আমার মুখের গ্লেজ দেখে বুঝতেই পারছো কিছু না কিছু খুশির খবর। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। দেখো অপরাজিতা ফুলের গাছে ফুল ফুটেছে। দীর্ঘ অপেক্ষার পরে যখন গাছে ফুল ফোটে না, তার আনন্দটাই আলাদা। সকালবেলা উঠে গাছে ফুল ফোটা দেখে মনটা এত খুশিতে ভরে গেছে না, কি বলবো। সেই যবে থেকে বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে আসার পর দেখেছি যে সব গাছ শুকিয়ে কীরকম হয়ে গেছে, ফুল আসা বন্ধ হয়ে গেছে। তারপর সবগুলো গাছের আগা ছেটে দিয়েছি, তারপর জল দেওয়া শুরু করেছি। অনেক দিন পরে ধরো আজকে প্রথম ফুল আসলো। তো যাই হোক, আজকে হচ্ছে রবিবার, তো সেই জন্যই আমরা ইচ্ছাকৃত আর কি লেটে উঠেছি সবাই। তো অবন্তিকার বাবা ঘুম থেকে উঠেই আর কি গেল বাজারে, বলছে যে মাছ টাছ ভালো কিছু পেলে নিয়ে আসবো। তো সেই জন্যই আর কি গেছে। আমিও ঘুম থেকে উঠে বিছানাপাতিগুলো তুলছি। তো অবন্তিকা আবার শুচ্ছে, বলছে যে আমি আরও দেরিতে উঠবো। তো আমি বললাম যে হবে না, অনেক দেরি হয়ে গেছে, একটুখানি বই পড়বি, তারপর করবি। তো ও না বিছানায় প্রত্যেক দিন সোয়েটার, ওর লম্বা হাতা জামা প্যান্ট এগুলো রেখে ঘুমায়। তো আমি কি করি, আবার রাত্রিবেলা শোয়ার সময় ওই জামা প্যান্টগুলো ওই ঘরে নিয়ে গিয়ে রেখে দেই। তো ও তাই বলছে যে আমাকে এনে দাও, তারপরে আমি নামবো। তো ওকে সোয়েটারটা দিয়ে দিলাম, আমিও একটা চাদর গায়ে দিয়ে নিলাম। তো এই বিছানার চাদরটা আজকে চেঞ্জ করছি। অবশ্য 2 দিন হলো বিছানার চাদরটা পাতার। তো কি বলো তো, সাদা বেডশিট না, অবন্তিকা ওই বারবার মানে পা ভিজিয়ে এসে ভালো করে না মুছে অমনি আর কি বিছানায় উঠে। তো ভাবলাম যে আজকে ধুয়ে দেই। আমাদের ওই পাপাসগুলো নষ্ট হয়ে গেছে, আবার আনতে হবে। তো আজকে ভাবছি যে যাব, দেখা যাক কি হয় না হয়। তো দেখো কয়েকদিনে কত কাপড় জামা জমে গেছে, অবন্তিকার স্কুলের ড্রেস থেকে শুরু করে আমার কিছু জামা, মানে যখন স্নান করি সেগুলো তো ধোয়া হয়, আর বাকি সময় যেগুলো আমরা বাড়ির কাজ বাজ করতে করতে যখন অল্প একটুখানি ভিজে যায়, তো সেই জামাগুলো বারবার যখন আমি চেঞ্জ করি তখন এরকম করে জমা হয়ে রয়। সার্ফের জলে ভিজিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে। তো এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তো বাসন অনেকগুলো, বেসিনে অল্প কয়েকটা। তো নিচে গামলা করে রেখেছি, বেসিনটা ভর্তি হয়ে গেছে, তো সেই জন্য আমি নিচে গামলা করে ধুয়ে ধুয়ে রেখে তারপরে এক এক করে মেজে নিচ্ছি। এই ঠান্ডার দিনে ট্যাঙ্কির জল যে ঠান্ডা হয় আর বারবার জল নাড়তেও ইচ্ছা করে না, কি অবস্থা। আমার তো হাত পা বারবার সিস্টা লেগে যায়, কি অবস্থা। আমার মনে হচ্ছে যে আবারও আমাকে রক্ত পরীক্ষা করতে হবে, এত কেন সিস্টা লাগে। আমি গরম সহ্য করতে পারি, কিন্তু কোনো দিনও ঠান্ডা সেরকম সহ্য করতে পারি না, সেই ছোটোবেলা থেকেই। আমার ঠান্ডার দিন আসলে বারবার হাত পা এত সিস্টা লাগবে, সিস্টা লাগতে লাগতেই যেন কেমন হাত পা ব্যথা হয়ে যায়, এরকম পরিস্থিতি। আর তারপর যদি ঠান্ডা খেতে খেতে সর্দি আর কাশ একবার যদি লেগে যায়, থামার নাম আর নেয় না, কি পরিস্থিতি। তবে শীতের দিনে একটাই ভালো দিক, সেটা হচ্ছে খাওয়া দাওয়ার দিক থেকে। এদিকে বাসন মাজা কমপ্লিট করতে না করতে অবন্তিকার বাবা চলে এসেছে, কলিং বেল সমানে বাজাচ্ছিল। তা তোমার অত তাল কিসের? তো তুমি কি ঘরে এসে কম্বলে তলে একবারে ডাইরেক্ট ঢুকবা? আচ্ছা, তোমার খরচগুলো তুমি দেখবে, তারপরে দেখো আমার কয়টা গালি শুনতে হবে। দেখো, দেখেছো কেমন ভালো করে দেখে শুনে তো খরচাপাতি আনতেই পারে না, 2-1টা খরচ এনে বলতেছে দেখো খরচ দেখে বলো আমার কটা গালি শুনতে হবে। তুমি নিয়ে এসো তো ধনেপাতা, আমার একটাও পছন্দ হয় না। আমি যাওয়া 10 টাকা, আইসে 10 টাকা, ধনেপাতা নেবো 10 টাকার। কোথা থেকে নিয়েছো? ওই রাস্তার দোকানটা, হ্যাঁ খেলা করে, হ্যাঁ, ওর দোকানে ধনেপাতা দেখলাম এইরকম হয়ে গেছে। বান দেওয়া ছিল না, আটি বান দেওয়া তো বাজারে অনেক আটি। তা তুমি এনে কি নিয়ে এসছো? আদা রসুন, আদা রসুন পেঁয়াজ বেগুন,
লঙ্কা ওকে মাছ। আজকে নিয়ে এসেছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো নাকি ছাড়িয়ে নিয়ে এসেছে, আর চিংড়ি মাছের পিঠের দিকে একটা নোংরা সুতার মতো থাকে, তো সেটা আমাকে বের করে নিতে লাগবে। আর নিয়ে এসেছে তোমার শোল মাছ। শোল মাছ নিয়ে এসেই বলছে যে আজকে ওলের ডাল রান্না করবা শোল মাছ দিয়ে। তো ওলগুলো হচ্ছে বাড়ির, আগের বার বাড়িতে গেছিলাম সেইবার ওলগুলো ছোট ছিল তাও নিয়ে এসেছি, এবার বাড়িতে গেছি ওলগুলো বড় হয়েছে তাও একটা নিয়ে এসেছি। এখানে নিয়ে আসার পর কোনো দিনই রান্না করি না, তো ও বলছে যে এগুলো কবে রান্না করবা, আজকে রান্না করো। তো আমি ওলের ডাল রান্না করতে চাই না, মানে ওল রান্না করতে চাই না এই কারণে, এই যে কাটাকাটি করলে হাতে ধরে আর রান্না করার পর খেলে মুখে ধরে, কি জ্বালা বলো তো। তবে বাড়িতে গেলে মনও মানে না, ওল দেখে বলি যে নিয়ে যাব রান্না করব। তো এখানে আনার পর তো আবার রান্না করাই হয় না। অবন্তিকার বাবা এখন রেগে যায়, বলে যে বাড়িতে গিয়ে যা পাও তাই নিয়ে আসো, আর তুমি তো উবাও না, আমাকে উবাইতে লাগে, আর কষ্ট করে উবিয়ে নিয়ে আসি আর তুমি রান্না করো না, আজকে তোমাকে রান্না করতেই হবে। যদি ওল কাটার লাগে তাহলে আমি কাটবো। তো আমি বললাম যে দরকার নেই, আমি এখন করে নেব। তারপর ও ঘরটা মুছে দিল আর বলছে যে কাপড়গুলো এখন আমি কেচে দেব, তো তুমি রান্নাবাড়ি কী কী করার আছে করো, আমি এইদিকে দেখছি। আমি কিন্তু ওকে কোনো কিছুই করতে বলিনি, ও নিজে থেকেই করছে, কারণ আমার যা শরীরের কন্ডিশন, তো সেই দেখে বারবার ডক্টর দেখাতে হয়, আর ডক্টর বকাও দেয় ওকে যে ওর বেড রেস্টে থাকা দরকার, ওর এগুলো কাজ অত হয় না, সহ্য হয় না, তুমি কি বাড়িতে হেল্প করো কি করো না, যদি হেল্প করতে না পারো হেল্পিং হ্যান্ড রেখে দাও, এরকম করে বলে। তো এখন ও কী করে, নিজে থেকেই আর কি করে। তো মধ্যমগ্রামে থাকতে তো হেল্পিং হ্যান্ড ছিল, তো করে দিত। এইদিকে আসার পর তো কোনো রকম যোগাযোগই করিনি, তো সেই জন্য বর্তমান নেই। আর আমি মনে করি যে আমি সুস্থ, কারণ শুধুমাত্র রক্তের কমতির কারণে মাঝে মধ্যে আমার শরীর খুব খারাপ হয়, আর তাছাড়া তো আমি একদম ফিট। তো সেই জন্য ও আর আমি কাজ ভাগাভাগি করে নিয়েছি। বৃহস্পতিবারে যেহেতু লক্ষ্মীর ঘট বসাতে হয়, লক্ষ্মী পূজা করতে হয়, তো বুধবারের দিন আমি সমস্ত কাজ করি। বুধবার আর বৃহস্পতিবার ঘরের যা যাবতীয় ধোয়া কাচা মোছামুছি থেকে শুরু করে সব কিছু, আর রোববার করে ও করে। আর আমরা ঠিক করে নিয়েছি অত ঘর মুছবো না, 2 দিন ঘর মুছবো, শনিবার রোববার আর হচ্ছে বুধবার নালে বৃহস্পতিবার। এই রকম ভাগাভাগি করে বাড়ির কাজগুলো আমরা করে নেই, তো দিনগুলো ভালোই কাটতেছে। তো গরমের দিনে সেরকম আমার অসুবিধা হয় না, কিন্তু এই ঠান্ডার দিনে না, যাদের রক্ত শর্ট শরীরে, থ্যালাসেমিয়া, জার্ম বা থ্যালাসেমিয়া, তাদের না খুব অসুবিধা হয় এই ঠান্ডার সময়টা করে। ঠান্ডার সময় তো রক্ত চলাচল একটুখানি হয়, তার মধ্যে আবার রক্ত যখন কম থাকে ব্যথা বেদনা এগুলো বেশি হওয়া শুরু হয়ে যায়। তো আমাদের তো একটা মানে ফলিক অ্যাসিড একটা ওষুধ আছে, সেটা খেতে হয়। আর আমি মনে করি যে ওই ওষুধ যদি আমি প্রত্যেক দিন খাই, তাহলে আমি দিনের পর দিন আরও মোটা হয়ে যাব, আর আমার মোটাপা একদম ভালো লাগে না। তো সেই জন্য মাঝে মধ্যে না কী করে আমি খাওয়াই বন্ধ করে দিই, এই হচ্ছে আমার দোষ। তো এর আগে তো ওরকম করে টোটাল বন্ধ করে দিয়েছিলাম জন্য তো কিছুদিন আগে আমার মানে 1 বছর হলো রক্ত ভরানোর 2 প্যাকেট তো ভরাতে হয়েছিল, নাহলে তো ফলিক অ্যাসিড খেয়ে আমার মানে শরীরটা ভালোই আর কি থাকতো। তো আমি ইচ্ছাকৃত খাই না, বেশি ওগুলো খেলে মোটা হয়ে যাই। বিয়ের আগে কি যে পাতলা ছিলাম, মানে হাওয়া আসলে ভয় লাগতো যে আমি পড়ে যাই না যেন, এরকম পরিস্থিতি, পাতলা ছিলাম। আর বিয়ের পরে অবন্তিকা যখন আমার পেটে আসলো, তারপর যখন ডক্টর দেখালাম, তখন মানে রক্ত পরীক্ষা করার পর ধরা পড়লো যে আমার শরীরে নাকি থ্যালাসেমিয়া জার্ম আছে, রক্তের সংকট হতে পারে, সিজার করার সময় রক্ত রাখতে লাগবে। তারপর এই থ্যালাসেমিয়ার জন্য আলাদা ডক্টর দেখাতে হলো, কত কী যে হেরফের গেছে কি বলবো তোমাদের। আর তো তখন থেকেই আমার ওষুধ খাওয়া শুরু হয়েছিল এই রক্তর জন্য, তো তখন থেকেই মোটা হচ্ছি। তার আগে তো সেরকমের অসুস্থতা বোধ করিনি, তো টুকটাক জ্বর টর আসতো, আর আমার আগে থেকে ঠান্ডা বেশি লাগতো, সর্দি বেশি হতো, তো অত একটা কেয়ার করিনি, ওইরকমই চলে যেত।
বাচ্চা হওয়ার সময় তোমরা তো জানোই যে কোনো রোগ ব্যাধি থাকলে সেটার বাড়বাড়ন্ত বেশি হয়ে যায়, তার জন্য ওষুধপত্র নিতে লাগে। মানে কোনো কোনো জিনিস অল্প থাকলে সেটা তখন ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়, এই হচ্ছে পরিস্থিতি। তো যাই হোক, সমস্ত কাজবাজ করে খাবার টাবার করে আমি দাঁত ব্রাশ করছি। দাঁত ব্রাশ করিয়ে নিই এতক্ষণ অবধি। দাঁত ব্রাশ করে গরম জল বসিয়ে দিয়েছি, গলা কাটা স্নান করে তারপর খাওয়া দাওয়া করব। তো অবন্তিকার বাবা ওই কাপড়গুলো কাচা শুরু করে দিয়েছে। তো আমি ওকে বললাম যে ঠিক আছে, না হ্যাঁ আমি করি। তো ও বলছে যে সব হয়ে গেছে, এখন সে তুমি এসে বলছো। তো যাই হোক, আমি ওকে বললাম, তো ও আমাকে ওখান থেকে এইভাবে বলে তাড়িয়ে দিল। জলটা গরম হতে সময় লাগছে, তো সেই জন্য আমি এখানে ক্রিমটা লাগিয়ে নিলাম। জলটা গরম হলে আমি তো গলা কাটা স্নান করব, মুখেও আর জল দেব না। ফেস ওয়াশ করে নিয়েছি। এই যে সোনামণি, চলে এসো। খাবে না? পুরি পুরি আর কালকে কালকে ফুলকপির তরকারি। হ্যাঁ, কেন খাবি না? হ্যাঁ হ্যাঁ, আসো। হয়ে গেল? এ বলাও শেষ, হওয়াও শেষ। সব পড়া হয় নাই, খেদে এসে আবার পড়বি, মনে রাখ। হ্যাঁ, ঘর থেকে বের করে দিবে তোর বাবা নাকি তোকে? তোর বাবা যদি তোকে ঘর থেকে বের করে দেয়, তুই বের হবি? হ্যাঁ হ্যাঁ, আর দরজা বল, এটা তো বলতে পারতি যে না আমি যাব না, ঘর থেকে বেরোবো না। বাইরে যাওয়ার জন্য সেই শখ, সেই শখ। ঘরবন্দি আর কতদিন ভাল লাগে? হ্যাঁ শোনা, কেউ যদি ঘর থেকে বের করার ধমকিও দেয়, আমার কোনো যায় আসে না। দাঁত ব্রাশ করেছিস তো? হ্যাঁ, বসে পড়, জল খাও। চুল চলবে এই সপ্তাহ? চুল এখান থেকে নিয়ে খাবে নাকি আরো এখানেই রাখো, মাঝখানে রাখো না? আমি জল খাওয়ার জন্য ঢাললাম। একটা ফুলকপি শিখতে পারিস না, এখানে দেখ, এখানে থাকবে, এর উপরে যেটা ধরবি এটাকে এরকম করে এই আগুন দিয়ে চালাতে, মানে ঠিসে ধরতে হবে। নামালে এটা নামাবি, নামে এখানে ঢাকলা দিই। তুমি যদি ওকে বাড়ি থেকে বেরো করে দাও, ওর কোনো আফসোস নেই। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর কোথায় কোথায় যাবে তুই? স্টেশনে গিয়ে ট্রেন ধরে প্রথমে বেলুড়ে যাও, বেলুড় মাঠ যাও। টিকিট তো কাটবে না? টিকিট কাটবি না? না, আমার কাছে তো টাকাই নেই। তাহলে ওদের বাসাতে কাটবে, টিকিট ওকে ধরবে। তারপরে তারপরে
কি বেরোচ্ছে না? তোমরা বেলুন ভর্তা মানে যাওয়ার মনে গেছে। আর রাগ হয়ে কোথায় কোথায় যেতে পারে সেটাও জেনে নিলাম। সত্যি সত্যি চলে যাচ্ছে। ধরে আছে না, চলো ধরে নিয়ে যাবে। সত্যি করে যাবো না, এদিকে এই মাঠের মধ্যে ঘোরাঘুরি করতে থাকবো। ওখানেও যাওয়া যাবে না, রাস্তা দিয়ে অনেক ধরনের লোক যায়। তাহলে কি আমি ঘরে বসে এই বারান্দায় ঘরে বসে থাকবো, যতক্ষণ না আমাদের রাগ কমছে ততক্ষণ তোকে ঘরে ঢুকতে দেবো না, বুঝলি? ততক্ষণ অবধি আমি না খেয়ে বসে থাকবো। না, খাবার দাবার দিয়ে বের করে দেবো। বাইরে খাবার দিয়ে দেবে ভেতরে ভেতরে ফুলকপিগুলো হচ্ছে দেখো। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করতে না করতে এদিকে এবার দুপুরের রান্না বান্নার আয়োজন করছি। তো আজকে আমি ওল রান্না করব, তো সেই জন্য ছোট ওলটাই নিলাম, মানে প্রথমে যে ওলটাই নিয়ে এসেছি সেই ওলটাই আজকে কেটে নিচ্ছে। এটা পুরোটাই লাগবে, এতটাই ছোট। পরে যেটা নিয়ে এসেছি সেটা বড়, তো সেটা 2 দিনের হয়ে যাবে, মানে 2 বার রান্না করার মতো। এক ফালা একদিন রান্না হবে আর এক ফালা আর একদিন, তো এটা একদিনে রান্না করতে হচ্ছে। তো বন্ধুরা, ওলগুলো কাটার পরে আমি ওলগুলো ভালো করে ধুয়ে নিলাম। তো ওলের জলটা যাতে হাতে পায়ে না পড়ে সেরকম করে, তো তারপরে একটা গামলার মধ্যে জল আর ওল একসঙ্গে নিয়ে ভালো করে ভাপানো বলতে কি একদম সেদ্ধ করে নেব। এই অবস্থায় সেদ্ধ করে নেওয়ার পরে ওলের ডালটা করব আর কি। তো তাতে মুখে ধরার আর কি চান্সটা খুব কম থাকে, আর যে কোনো মুখে ধরার জিনিস রান্না করলে পরে ঝালটা বেশি দিতে হয়। তো আমি এখানে অনেকগুলো লঙ্কাও দেব। তো ওলগুলো আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি যাতে ওর ভিতরের কষ সবগুলো বেরিয়ে যায়। দেখি হাতে কি আটা, কেন নিয়েছিস আটা? অবন্তিকার বাবা কাপড় জামা নিয়ে ছাদে গেছে, তো আমি ভাবলাম যে ওলগুলো সেদ্ধ হতে হতে আমিও একটুখানি ছাদ থেকে ঘুরে আসি। ছাদ থেকে এসে দেখি যে ওলগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপর তেলও দিয়ে দিয়েছি। কড়াইটা দেখতেই পাচ্ছ অনেকটা হিট হয়ে গেছে। তো প্রথমে আমি লবণ হলুদ মেখে মাছগুলো ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো আজকে আর কোনো কিছুই করছি না, তো সেগুলো বাটিতে করে রেখে ফ্রিজে রেখে দেব। আর এখানে দেখো ওলগুলো সেদ্ধ হয়ে গেছে, তো আমি এখন ওই যে আলু ম্যাশ করে যে ইয়েটা দিয়ে, তো সেটা দিয়ে এটাও ম্যাশ করে নেব। আলু ম্যাশ করার এই জিনিসটা না থাকলে আমি কি করতাম বলো তো,
কড়াইতে তেল গরম করে আমি মাছটা তো আগে ভেজে নিতাম, সে ঠিক আছে। তারপরে আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 3-4 কোয়া রসুন দিয়ে ভাজা ভাজা করার পর এই সেদ্ধ অবস্থায় থাকা যে ওলগুলো তো সেগুলো দিয়ে দিতাম। দেওয়ার পর ভাজা ভাজা করে সেখানে গ্লাস দিয়ে থেতে করে করে তারপর ভেজে নিতাম। তারপরে জল দিতাম আর কি ডাল করার জন্য। তো আমার কাছে যেহেতু ম্যাশার আছে তো সেই জন্য ভাবলাম আজকে দেখি একটুখানি আগে থেকে ম্যাশ করে নিয়ে তারপর তোমার রান্নাটা করি। কারণ গ্লাস দিয়ে যখন আমি কড়াইয়ের মধ্যে করি না, ম্যাশ করি না, তখন খুব গরম লাগে হাতে। তো সেই জন্যই আজকে একটুখানি অন্যরকম করে নিচ্ছি। তো প্রথমে আমি মাছ ভাজার তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কয়েকটা রসুনের কোয়া দেওয়ার পর ওলগুলো দিয়ে দিয়েছি। তারপর লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। নেওয়ার পর ভাজা ভালো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জিরা গুঁড়া। জিরা গুঁড়া দেওয়ার পর আরও একটুখানি ভেজে নেব। ভেজে নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দেব। দেওয়ার পর তারপর একে একে ধনেপাতা, তারপর মাছ, এগুলো দিয়ে জাল করে নামিয়ে নিলেই ওলের ডাল একদম রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, এই রান্নাটা আমি অল্প সময়ের মধ্যে তোমাদেরকে এডিট করে আর কি দেখিয়ে দিলাম। তবে এই রান্নাটা করতে অনেকটাই সময় লাগে, কারণ যেহেতু ওল মুখে ধরার একটা যে ব্যাপার থাকে, তো সেই জন্য সেদ্ধটাও ভালো করে নিতে হয়। তারপর ভাজাটাও ভালো করে নিতে হয়। তারপর সব কিছুতে আর কি জাল বেশি করে দিয়ে সময় সাপেক্ষ করে রান্নাটা কমপ্লিট করলে মুখে ধরার চান্সটা খুবই কম থাকে। তো যাই হোক, এখানে আমি ধনেপাতা মাছ দিয়ে দিলাম। তারপর আমি আরও অনেকক্ষণ জাল করে নেব, তারপর নামিয়ে নেব। উপরে যে ফেনাগুলো দেখতে পাচ্ছ এগুলো কেটে যাবে, একটুখানি গাঢ় হবে, তারপর আমি নামাবো। তারপর অবন্তিকার বাবা এখানে দেখো স্নান করে চলে এসেছে, ওকে খেতে দিয়েছি, আমিও এখন খেতে বসলাম। আর অবন্তিকাকে অনেকক্ষণ থেকে বলছি যে স্নান কর। স্নান করার সময় পার হয়ে গেছে, ও বলছে যে আজকে স্নান করবে না। তো আমি বললাম স্নান না করলে আমি খেতেও দেবো না। তো ও বলছে যে ঠিক আছে, আমি হাত পা ধুয়ে নিচ্ছি। তো আমি বেশি জোর করলে ওর বাবা আবার আমাকেই বকাবকি করে। তো বলে কি ঠান্ডার দিন বাচ্চা মানুষ থাকগা, তো এরকম করে বলছে। তো ওই কথা শুনে ও গেছে হচ্ছে হাত পা ধুতে। তো ও আস্তে আস্তে আমরা এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর আমার জামাটা একদম ভিজে গেছে রান্না করতে করতে। তো তারপরে জামা চেঞ্জ করে খেতে বসলাম, সোয়েটার পরে, ঠান্ডা লাগছিল। তো আর করেছি হচ্ছে ওলের ডালের সঙ্গে বেগুন ভাজা। শাক হলে ভালো হতো, কিন্তু শাক আজকে আনা হয়নি। ইভিনিং বন্ধুরা, আমার মুখের গ্লেজ দেখে বুঝতেই পারছো কিছু না কিছু খুশির খবর। আজকের ইভিনিং মানে সন্ধ্যাবেলাটা চারিদিকে শুধু ওয়াও ওয়াও করছে। আমি আজকে ভীষণ খুশি। খুশির কারণটা তোমাদেরকে বলছি। পিচি চন্দ্র জুয়েলার্স, ঠিক আছে? পিচি নয়, পিসি। পিছি আমি বলছি, পিচি বলি নাই। তুমি কিনে দিয়েছো, তার মানে এই না যে তোমার যাতা আমি মেনে নেব। তাহলে শিল্পাটা মানবে। তো যাই হোক, তো নতুন একটা জুয়েলারি কিনে নিয়ে আসা হয়েছিল, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আবার উল্টো হয়ে গেছে। কেমন হয়েছে? ক্যামেরাটা টাচ করো। চকচক করে জ্বলছে। ক্যামেরায় অত একটা স্পষ্ট বোঝা না গেলেও 22 ক্যারেট হলমার্ক যুক্ত। আরে ভাই, পিসি চন্দ্র জুয়েলার্স তো তাই হবে। তো খুব সুন্দর চকচকে। তো যাই হোক, এগুলো হচ্ছে অবন্তিকার যে আমরা টিউশন ফি টাকাটা পাই না সরকার থেকে, আমরা বলতে ও যে পায়। আমরাই বলো না না, তুমি পাও। আমি কাজ করি, আমাকে তো সরকার দেয় না যে বাচ্চা রান্না করে খাওয়াও। তো যাই হোক, ও যে পায় ওই টাকাটা অনেকদিন আগেই ঢুকেছিল। তো ওই টাকাটা ওর কাছে রেখে দিয়েছিল। আমি বলছি যে কিছু একটা করে রাখি। ও নাকি কি সে এখন রেখেছিল। যাই হোক, ওখান থেকে কিছু টাকা লাভ হয়েছিল। তো এই মাসে যেহেতু আমাদের একটুখানি মানে কিছু টাকা বেতন কম এসেছে, তো সেই জন্যই আর কি মানে তোমার ওই টাকাটা তুলে নিয়ে এসেছে। এসেই আমাকে বলছে যে চলো খুশির খবর, তোমাকে একটা জিনিস দেবো, গিফট। তো আমি বললাম যে গিফট
আমি আর কোনো কিছু জিজ্ঞাসা করতে যাইনি, কি গিফট দেয় দেখো, আমার যেমন তেমন দিলে হলো। হ্যাঁ আমি তাও খুশি, অমনি মানে চলে গেছি। ও যে জুয়েলারির দোকান নিয়ে যাবে খাওয়ার জন্য, মানে মেকআপ করলো প্রায় 300 টাকার মেকআপ। মিথ্যে কথা বলবো না, আমি এই অবস্থায় গেছি বন্ধুরা, কি মিথ্যে কথা বলে দেখো কেমন। হ্যাঁ আমি জানি না যে ও মানে এই এত সারপ্রাইজ দেবে, ঠিক আছে। হ্যাঁ সাজুগুজু করে যেতাম, শাড়ি পরে স্টাইল করে যেতাম, গিয়ে ওখানে দেখতাম বসে থেকে আমাকে কোল্ড ড্রিঙ্কস দিত, তোমার জন্য আমাকে জুস দিয়েছে, তারপর কফিও দিয়েছে, কফি চা কি খাবে সেটাই নাও। তো অবন্তিকা জুস নিয়েছিল, জুস নিয়ে ও কি করেছে আমাকে দিয়েছে জুসটা, আর ও কফি খেয়েছে। তো ওখানে তো আর বলতে পারি নাই, তো আমি জুস খেয়েছি, ওরা দুই বাপ বেটি মিলে কফি খেয়েছে। তো যাই হোক, তো গিয়ে ওই টাকাটা দিয়ে নিয়ে আসলাম, আর বাকি টাকা এই মাসে লাগবে। আর তাছাড়া অবন্তিকার বার্থডে আছে সামনে, জন্মদিন, তো জন্মদিনের উপলক্ষে এগুলো আর কি নেওয়া হলো। যদিও ওকে আমরা বলছি না এখন, ও ওই কোনায় বসে বসে মোবাইল দেখছে, তো এই জানছে আমরা ভিডিও করছি। হ্যাঁ তো যাই হোক, বাচ্চাদেরকে না সব বিষয় বলা যায় না। ও যদি শুনে যে এগুলো ওর টিউশন ফির টাকা, তাহলে তো আমাকে পড়তেই দিবে না, বলবে এগুলো আমার, না হলে বাড়াবাড়ি করে ফেলবে বেশি। এই ইগোটা ওদের মাঝখানে তৈরি করা যাবে না। হ্যাঁ বাড়াবাড়ি করে ফেলবে। তো আমরা তোমাদের সঙ্গে কথাটা ক্লিয়ার করে বলছি, তাই কথাটা বলতে হচ্ছে, আর না হলে তো বলতামই না, ঠিক আছে। তো তোমরা অনেকদিন থেকে বলছো যে রুমকি অনেক আজে বাজে টাকা খরচ করো, কিছু সোনার জিনিস করো, কিছু সোনার জিনিস করো, তো সময়ে সব কিছু হয় আর কি। তো যাই হোক, হয়ে গেল। কেমন হয়েছে কমেন্টে জানিও, আমি পড়ে দেখাচ্ছি তোমাদেরকে। কি বলো তো? হ্যাঁ পড়ে দেখা, মানে কিছু টাকা তো নিজের হাতে রাখতেই লাগে। হ্যাঁ তা প্রত্যেক মাসে ওই টাকা আসবে, প্রত্যেক মাসে মানুষ খরচ, সব টাকা খরচ করলে ওই হাগাটিকে এক মাসে এরকম যদি বিপদ আসে, হাগাটিকে বসে থাকবে নাকি? অন্য কোনো উদাহরণ নেই না। আমি বুঝতে পারি, আমি এই কথাটা বলে ফেললাম। আমি ভাবছি তুমি রান্না করবে, কি কি খাবো দাবো, এটা তুমি এই সময় এই কথা বলো। দেখি দেখি সোজা হয়ে যাবো। আরে একটা গান দেখাচ্ছ কেন? দুটো গানই দেখাও না। দুটোই দেখাচ্ছি। অবশ্য ওর পছন্দের এগুলো। আমার নাকি লম্বা টাইপের মুখ, সেই জন্য লম্বা লম্বা কানে কিনে দিয়েছে। অবশ্য আমার একটুখানি মানে গোল গোল টাইপের পছন্দ, তো গোল গোল তো কিছুদিন আগে নিলাম, এই যে কিছুদিন আগে যে টাকা পয়সার হেরফের হ্যান ত্যান, হ্যাঁ ওই কারণে নেওয়া হয়েছিল। তো ও এই কানেরগুলো না বিক্রি করে দিতে চাইছিল, তো আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বললাম যে বিক্রি যদি করো তা আমার কাছে করো। পরে এগুলো নিয়েছি, ওকে টাকা অবশ্য দিয়েছি। কত দিয়েছি তোমাকে? দিয়েছি, না দিয়েই নেই এটা বলবে না, দিয়েছি। আরে যাই দাও, কি আছে তো আমাদের। হ্যাঁ সবই তো আমাদের, তাহলে টাকাটা নিলে কেন? তাহলে এগুলো কেন তোমাকে দিলাম বলো? তারপরে এই যে এগুলো কানের ইয়ের সঙ্গে এই যে 5 গ্রাম একটা সিলভার কয়েন আমরা ফ্রিতে পেয়েছি। কেমন হয়েছে? খুব সুন্দর তাই না? কথাই যেন মনে পড়তেছে না, আমি এই কানেরগুলো পরে সব ভুলে গেছি। অনেক কিছু মানে বলবো বলবো বলে ভিডিওটা অন করলাম, এখন কথাই খুঁজে পাচ্ছি না, এই হচ্ছে ব্যাপার। ও যেটা বলছিলাম আর কি, বাচ্চাদের কখনো কখনো না অভাবে রাখতে লাগে, আর না হলে ওরা কোনো কিছুর মর্ম বোঝে না, তো সেই জন্য হ্যাঁ মূল্যবোধ তৈরি হয় না, সেই জন্য ওর সামনে আমরা কোনো কিছু বলি না। তারপরে অত মানে টাকা পয়সা খরচা টরচা মানে ওকে এক্সাইটেড করা যায় না কোনো কিছু। যাই হোক, এক্সাইটেড করার সময় আছে যখন ওরা পিকনিক করবে, সেরকম খাওয়া দাওয়া। আর তাছাড়া এগুলো এখন কিনে রাখলাম, পরবর্তীতে ও যখন টলেজে যাবে এক এক দিন এক এক রকমের কানের পরে যাবে। মানুষ কি বলে তোমার সিটি গোল্ড পরে, ওনাকে সোনারই পরে গেল, তাই না? তবে আমার অনেক কয়েকজন চিকন চিকন ছোট ছোট এরকম হলো। শোনো, এই রকমের জিনিসের প্রতি লোভ তৈরি করা হবে না। ঠিকই তো আছে, আমি পড়ি না, আমার কাছে এতগুলো কানের টানের আছে, আমি কিন্তু পড়ি না। দেখো হবে না। হ্যাঁ
আমি পরি না। আমার যেগুলো বিয়ের কানের বা গলার হাতের এগুলো সব পরে পরে আছে, কিন্তু আমি কোনোদিনও সেরকম করে পরি না। বিয়ের যে গলার মালাটা হাসাটা আর কি ভেঙে গেছে, তো একটা সময় এমন অভাব ছিল আমাদেরকে মালাটা বন্ধক রাখতে হয়েছিল। তো যার কাছে বন্ধক রেখেছি সে না মালাটা কি করেছে, পড়েছে আর মালার হাসাটা ভেঙে ফেলেছে। ওইটা ঠিকঠাক কিচ্ছু করিনি। ভেবেছিলাম যে যখন ঠিক করব তখন একদম মালার যে ডিজাইনটা ওইটাই চেঞ্জ করে দেব। তো ওই অবস্থায় আছে। আর কানের গুলো তো বড় বড়, তারপর হাতের আংটি, হ্যাঁ। তো যাই হোক ওগুলো ওই বাড়িতে আছে, এখানে আনিনি, বাড়িতে আছে। আর যদি এখানে থাকতো তাহলে অবশ্যই তোমাদেরকে তোমার কি করে দিতাম। আজকের ব্লগটা মাই গোল্ড কালেকশন ছবি আছে না, তো মাই গোল্ড কালেকশন ব্লগ হয়ে যেত। যাই হোক কি করার, আর এই হচ্ছে পরিস্থিতি। তো এগুলো নিয়ে আমার অনেক কজোড়া আর কি ছোট ছোট কানের হয়ে গেল। থ্যাংক ইউ। আমি ভাবতাম এই টাকাগুলো কি করে, আমাকে বলে না কোনো কিছু। তো এতদিন অবিশ্বাস করতাম, আজকে বিশ্বাস হলো। অবিশ্বাস কারণে অবিশ্বাস করতে, তুমি এখন টাকাগুলো কোথায় কি করো না করো আমার জানতে হবে না? তুমি তো আমাকে জানাও না। তোমাকে বলেইছি তো আমার অ্যাকাউন্টেই আছে। তো আমার তো তা বিশ্বাস হয় না, না বললেই হলো। অ্যাকাউন্টে আবার কি বিশ্বাস করবে? এগুলো কি পড়ে থাকো? মানে তুমি অ্যাকাউন্টে ঢুকে দেখবে যে আছে কিনা। পড়ে থাকবো। পড়ে থাকবো। তুমি যদি মনে করো আমি এগুলো সামলাতে পারবো তাহলে পড়ে থাকবে অবশ্যই। আমি কি তোমাকে না করেছি? না, এগুলো না করলে তো তোমাকে কিনেই দিতাম না। এই পিছন মানে টপ সিস্টেমের ইয়ে, তো মানে শুলে পরে যে কানে টানে লাগে, ওই জন্য আমি আবার এই কানের গুলো বেশিক্ষণ পরে থাকতে পারি না। আমি কেন জানি না। যেখানে সেখানে যাবে বা কোথাও কোনো অনুষ্ঠানে, তো এই বছরে আমার দুজোড়া হলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তবে একজোড়া আমার টাকায়, সেটা মনে রেখো। যাই হোক ভালোই লাগছে গো তোমার। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সোনা পড়েছি না, তো সেই জন্য সোনা দেখিয়ে দেখিয়ে বলছি। কেউ আংটি বললে এরকম এরকম করে দেখায় না, আমি সোনা এইরকম করে দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। তারপর ভুলে গেছি তো। লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে। নতুন একটা ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা, আজকের মতো এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার মতো এবছরে আমার যেরকম যাচ্ছে আর কি, 2 জোড়া হয়ে গেল, তোমাদেরও যেন হয় ঘরে ঘরে বছরে বছরে 3-4 জোড়া 5 জোড়া করে সোনা, এটাই কামনা করি।